প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজ আমরা কথা বলবো কেন সংবিধান সংস্কার। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসবার পর নানা রকম বিষয় নিয়ে আলোচনা সমালোচনা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সংবিধান নিয়ে, যে সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হয়েছে, 17বার কাটাছেঁড়ার কথা আমরা শুনতে পেয়েছি। এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন গুণমুগ্ধকর অতিথি রয়েছেন। আমরা প্রত্যেকেই তাকে চিনি। তিনি মিডিয়া বান্ধব একজন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব বলা চলে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশিরমণি রয়েছেন আমাদের সাথে। সবসময় টেলিভিশন পর্দা খুলে আপনাকে দেখতে পাই, কোথাও না কোথাও কোনো না কোনো ব্রিফিং থাকে এবং আপনি কথা বলে যান। আমরা আজকে যে শিরোনামটি ঠিক করেছি সেটি কেন সংবিধান সংস্কারের প্রশ্ন এখানে এসেছে। আপনারাই বারবার বলে থাকেন বা আমরাও শুনে থাকি, আমরা কিন্তু অত বিজ্ঞ নয়, কিন্তু বাট আমরা শুনতে শুনতে আমাদের কাছে একটা অস্বস্তিকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে এই সংবিধানকে 17বার কাটাছেঁড়া করা হয়েছে। কেন কাটাছেঁড়া করেছে, কার স্বার্থে কাটাছেঁড়া করেছে, সে কাটাছেঁড়াতে কে এর ফল নেবার চেষ্টা করেছে, কার ক্ষতি হয়েছে। এই যে সংবিধান সংস্কারের প্রশ্নে এই এখন যে কেউ বলছে অনুলিখন, কেউ বলছে পুনরায় লিখন, কেউ বলছে এটাকে কিছুটা সংশোধন করা, আপনি এই সংবিধানের বর্তমান যে পরিস্থিতি, কেন এত আলোচনা, কেন সমালোচনা, আপনার বিশ্লেষণ কি? সংবিধান তো একটা দেশের আসলে মৌলিক রাজনৈতিক দলিল। রাজনীতি আমাদের দেশে কাটাছেঁড়া শুরু থেকেই হয়েছে। 72-তে সংবিধান হয়েছে, 73-তেই কাটাছেঁড়া শুরু হয়েছে। 74-এ রাজনৈতিক উত্থান পতন হয়েছে, আনকনস্টিটিউশনাল ওয়েতে হয়েছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে এদেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে মার্শাল লকে ভ্যালিডিটি দেওয়া হয়েছে। তারপরে বড় ধরনের পরিবর্তন দেখতে পাই আমরা অষ্টম সংশোধনী, যা এরশাদ সরকারের আমলে করা হয়েছে। ধারাবাহিকতা ছিল। 11তম সংশোধনীতে বড় ধরনের শিফট হয়েছে। আমরা প্রেসিডেন্সিয়াল ফরম্যাট থেকে পার্লামেন্টারি ফরম্যাটে রূপ নিয়েছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ইনক্লুড করার জন্য 13 অ্যামেন্ডমেন্ট করেছি। 14 অ্যামেন্ডমেন্ট নট সিগনিফিক্যান্ট, 15 অ্যামেন্ডমেন্ট ইজ হিউজ সিগনিফিক্যান্ট জব আমরা করেছি। কারণ কি, এই 53 বছরে 54 বছরে এই দেশের রাজনীতিতে স্টেবিলিটি ছিল না। কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স আর ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। একটাকে ছেড়ে একটা যাওয়া যাবে না। এরকম আর্গুমেন্ট আছে যে পলিটিক্স অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল ফিলসফি মূলত ইনসেপারেবল টুইন। একটা মাতৃ জঠরে যেমন করে দুটো বাচ্চা অ্যাম্বেলিক্যাল কর্ড দ্বারা লেগে থাকে একটার সাথে আরেকটা, একটাকে সেপারেট করে ফেললে আরেকটা অর্থহীন হয়ে যায়, জীবন নাশ ঘটে। একইভাবে এরকম রাজনীতি যদি স্টেবল না হয় তাহলে কনস্টিটিউশনাল প্রভিশনসগুলো ইনঅপারেটিভ হয়ে যায়। আমরা ইলেকশন আসলে কোন গভর্নমেন্টের অধীনে ইলেকশন করব এটি আমরা ডিসাইড করতে পারি না। ম্যানিপুলেশনের প্রশ্ন আসে। তখন প্রশ্ন আসে, সেই ধরনের গভর্নমেন্ট তো মূল কনস্টিটিউশনে ছিল না 1972-তে, তাহলে একটা অ্যামেন্ডমেন্ট দরকার। আমরা ইউনিট করেছি, একমত হয়েছি, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম আমরা ইনভলভ করেছি, সেখান থেকেও আমরা সরে গিয়েছি। ফলে আপনার এই প্রশ্নটার জবাব হবে যে কনস্টিটিউশনকে বারবার কাটাছেঁড়া করতে হয় কেন। আমার বিবেচনায় আমরা যখন নিজের ইচ্ছা অনিচ্ছাকে বাস্তবায়ন করার জন্য পলিটিক্যাল এস্টাবলিশ কালচারগুলোকে ডেস্ট্রয় করে দেই, ডেমোক্রেসিকে ফাংশন করতে দেই না, তখন কনস্টিটিউশন আহত হয়, ইনজুরি হয়। এই ইনজুরিকে আমরা নিজেরাই এবার রিপেয়ার করতে চাই, তখন প্রয়োজন হয়। যেমন ধরুন, আমাদের দেশে 17বার হয়েছে, পাকিস্তানে 25বার সংবিধান সংশোধন হয়েছে, আমেরিকাতে বিগত প্রায় 400 বছরে 27বার সংশোধন হয়েছে, ইন্ডিয়াতে 106বার সংশোধন হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি সংশোধন হয়েছে ইকুয়েডরের কনস্টিটিউশন, প্রায় 200বার। সুতরাং হতে পারে না এমনটি নয়, কিন্তু পলিটিক্স যদি স্টেবল থাকে তাহলে কনস্টিটিউশনের উপর আঘাত কম হবে। ডেমোক্রেসি যদি আমরা মানতে পারি, পিপল সভারেন্টিকে যদি আমরা রেসপেক্ট করতে পারি, তাহলে কনস্টিটিউশন উইল বি স্টেবল। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে
তত্ত্বাবধায়ক সরকার যে প্রভিশনটা, সেই প্রভিশনটা বাতিল করা হলো। তাহলে আমাদের সংবিধানটা, যেটি আপনি বিভিন্ন দেশের সংবিধানের কথা বললেন, সেই সংবিধানটা কি কোনো একটা পক্ষকে কোণঠাসা করবার জন্য কোনো সংবিধানের সংশোধন করা হয়েছে, না জনগণের কল্যাণে করা হয়েছে? যেটি আমরা বারবার বাংলাদেশে দেখেছি, যেটি আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন, এই ধরনের নানা প্রভিশন আমাদের এই সংবিধানের যে সংশোধন করতে গিয়ে বা বারবার কাটাছেঁড়া করতে গিয়ে আপনার কাছে মনে হয় কোথায় কোথায় এই ত্রুটি ছিল, যেটি বিগত সরকারের সময় আমরা নানা রকম প্রশ্ন এখন শুনতে পাচ্ছি? সবচেয়ে বড় শিফট করেছি আমরা, রিসেন্ট শিফট, সেটা করেছি আমরা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এর মাধ্যমে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমকে বাতিল করে দিয়েছি। কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমকে আমরা বাতিল করেছি ঠিক, কিন্তু তাহলে পার্টিসিপেটরি ইলেকশন কি করে এনশিওর হবে তার মেকানিজম বের করিনি। বের না করে বলেছি যে ইনকামবেন্ট গভর্নমেন্টই তার দায়িত্ব পালন করবে, কিন্তু তা সাস্টেনেবল হয়নি। আমরা সেখানে কনস্টিটিউশনে 7A 7B যোগ করেছি। আমরা যোগ করে বলছি যে এই সংবিধানের কতগুলো বিষয়কে কখনোই পরিবর্তন করা যাবে না। একটা কনসেপ্টকে আমরা অ্যাড করেছি এখানে এসে, কনস্টিটিউশনাল সেডিশন। এটি আমি কোর্টে দেখিয়েছি ওদিন। প্রায় 67টা দেশের কনস্টিটিউশনকে আমরা অ্যানালাইসিস করে দেখিয়েছি। এক্সেপ্ট পাকিস্তান, পৃথিবীর কোনো মডেল কান্ট্রিতে কনস্টিটিউশনের মধ্যে কোনো ব্যক্তি বিশেষের অপরাধ এবং পানিশমেন্টের সাজা দেওয়া হয় না। এটা হলো হাই ট্রিজন পাকিস্তানের কনস্টিটিউশনে আছে, আর কোথাও নাই। তাহলে কনস্টিটিউশনের মধ্যে আমরা সাজা ঢোকানোর চেষ্টা করেছি, বক্তৃতা ঢোকানোর চেষ্টা করেছি, ভাষণ। কিরকম সেটা? যেমন ধরুন, আমরা কনস্টিটিউশনের পার্ট করেছি ট্রানজিশনাল পিরিয়ড নামে একটা আর্টিকেল আছে 150, সেটাকে সংশোধন করেছি 15th অ্যামেন্ডমেন্টে করে বলেছি যে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে আমাদের এই সংবিধানের তফসিলে যে কয়েকটি বিষয় আছে এগুলো অ্যাড হবে। সেগুলো কি? 7ই মার্চের ভাষণ, সেগুলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, এগুলোকে আমরা কনস্টিটিউশনের পার্ট বানিয়েছি। এগুলো ইতিহাসের পার্ট। কোনটা হিস্ট্রিক্যাল ডিবেট আর কোনটা কনস্টিটিউশনাল লিগ্যাল স্ট্যাটাস, এটাও আমরা ভুলে যেতে বসেছি। হিস্ট্রি কখনো কনস্টিটিউশনাল ডিবেটকে আপনি লিগ্যালি ডিটারমিন করতে পারবেন না। হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কবে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। হিস্ট্রি উইল ডিটারমিন ইট। আমরা চেয়েছি কনস্টিটিউশনাল এন্ট্রাঞ্চমেন্টের মধ্যে ঢুকিয়ে কনস্টিটিউশনটাকে আমরা একটা বাইপার্টিজান করার চেষ্টা করেছি। ইট ইজ ভেরি ব্যাড। এবং অ্যাট দ্য সেম টাইম ফ্রিডম অফ অ্যাসেম্বলিকে আমরা শ্রিঙ্ক করে দিয়েছি। কনস্টিটিউশনালি ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন যদি করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না থাকে, তাহলে রাজনৈতিক দল কি করে গঠন করবে? আর রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে আপনি যদি শর্ত আরোপ করেন, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই ধরনের হতে পারবে না, ওই ধরনের হতে পারবে না, আলটিমেটলি ডেমোক্রেসির কি হবে? বিউটি অফ ডেমোক্রেসি ইজ এ কম্পিটিশন। এই কম্পিটিশন যদি আপনি অ্যালাউ করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু অ্যালাউ পিপল টু ফর্ম অ্যাসোসিয়েশন। এই ধরনের কাটাছেঁড়া করে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা একদলীয় শাসন ব্যবস্থাও কায়েম করেছি এই দেশে। এটিও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পার্ট। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি 116 অফ দ্য আর্টিকেল 116 এর মধ্যে বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের হাত থেকে সরিয়ে আমরা প্রেসিডেন্টের হাতে নিয়ে গিয়েছি। ফলে এখানে আর ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ক করে না, এক্সিকিউটিভ কর্তৃক ইনফ্লুয়েন্স কাজ করে। কোথায় বদলি হবে, কার কোথায় উন্নতি হবে, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে বিচারকদের, এটি নির্ধারণ করে আইন মন্ত্রণালয়। তাহলে ইন্ডিপেন্ডেন্স থাকবে কোথায়? এই কাটাছেঁড়াগুলোর মাধ্যমে আমরা কনস্টিটিউশনাল প্রভিশনগুলোকে ইউনিভার্সাল না রেখে সাবজেক্টিভ করে ফেলেছি। কোন দল কি চায়, কোন ব্যক্তি বিশেষের জন্য স্বার্থ কি, কোন গোষ্ঠী কোনটাকে বেশি পছন্দ করে, এটি তো হওয়া উচিত ছিল না। উচিত ছিল 3টি অর্গান অফ দ্য স্টেটের মধ্যে ক্ষমতার সুষম বন্টন করে দেওয়া। এই চেকস অ্যান্ড ব্যালেন্সের যে সেপারেশন অফ পাওয়ার থিওরি, এই থিওরিকে এক্সারসাইজ না করে আমরা করে ফেলেছি কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, সেই ইন্টারেস্ট অনুযায়ী কনস্টিটিউশন সংশোধন করতে গিয়েছি। ফলে সিটিজেন্স চার্টার থাকে নাই, দলীয় চার্টারে রূপান্তর করার চেষ্টা করেছি। দিস ইজ এ ব্যাড কালচার। তো সেক্ষেত্রে যে যে চ্যালেঞ্জগুলো আপনি বললেন, যে একজন ব্যক্তি বিশেষের বন্দনা করবার জন্য আমরা দেখেছি সংবিধানের মধ্যে নানা কিছু ইনক্লুড করা হয়েছে।
এবং সেদিন নিয়েই কিন্তু আমাদের ছাত্র জনতা যে বিপ্লব ঘটালো, সেই বিপ্লব বা আমরা যদি অভ্যুত্থান যেটাই বলি না কেন, সেই অভ্যুত্থানে পতিত সরকার দেশ থেকে চলে গেল। তাহলে এগুলিকে তো সংশোধন দরকার আছে। এখন সংশোধন না পুনর্লিখন, এটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্কই চলছে বলা চলে। তো সে অবস্থা যেমন একটা নির্বাচিত সরকার কি করতে পারে, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে, কারণ এখন যারা রাজপথে ছিলেন, যারা গুম খুন হত্যার শিকার হয়েছেন, সে দলগুলো, আমি বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের কথা বলি, তারা তো বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকার নানা রকম নির্যাতনের শিকার হয়েছে এবং আপনি নিজে অনেক মামলায় আপনি ফেস করেছেন এবং জামাত ইসলামকে শেষ মুহূর্তে নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে এই যে সংবিধান সংস্কার এবং পুনর্লিখন নাকি না আবার নতুন কিভাবে লেখা, সেই বিষয়ে নিয়ে যে তর্কটা, সেটাকে আমরা কিভাবে অবসান করতে পারি, আমরা একটা নিউট্রালাইজ অবস্থা নিয়ে আসতে পারি? এটি একটা বড় ধরনের কাজ। একটা কনস্টিটিউশনের, একটা জাতির যাত্রা শুরু হওয়ার 50-53 বছরের মাথায় আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে কনস্টিটিউশনটা নন ফাংশনাল হয়ে গেছে, ডিসফাংশনাল হয়ে গেছে। দেখুন কি আশ্চর্য ব্যাপার, ডেমোক্রেটিক ভাবে ইলেকশন হবে, পিপল ভোট দেবে, গভর্নমেন্ট চেঞ্জ হবে, রাস্তা বন্ধ হয়নি। না হওয়ার ফলশ্রুতিতে কি হয়েছে? সিস্টেম ডিস্ট্রাকশন হয়েছে, ইলেকশন সিস্টেম ডিস্ট্রাকশন হয়েছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম ডিস্ট্রাকশন হয়েছে, জুডিশিয়াল সিস্টেম ডিস্ট্রাকশন হয়েছে, ইভেন টু সাম এক্সটেন্ট ফরেন পলিসি পর্যন্ত ডিস্ট্রাকশন হয়েছে। এখন সরকার সরানোর জন্য 1,500 লোকের মৃত্যু বরণ করতে হবে, জীবন দিতে হবে, তারপরে সরানো যাবে, এর আগে সরানো যাবে না। বিকজ there is no constitutional mechanism to change the government. ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশনের মেকানিজম নাই। এখন যে ওয়েতে গভর্নমেন্টকে এখান থেকে সরাতে হয়েছে, দিস ওয়ে ইজ নট কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড। দিস ইজ নট দি নর্মাল মেকানিজম, দিস ইজ টোটালি অ্যান অ্যাবনর্মাল মেকানিজম। এই অ্যাবনর্মাল মেকানিজমের পরে দাবি উঠেছে যে আমাদের এই শাসনতন্ত্রটা প্রপার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার করতে পারে নাই। এটাকে কেউ বলছেন রিরাইট করেন, কেউ বলছেন অ্যামেন্ডমেন্ট করেন। কিন্তু যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটি শুধু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি ব্যালেন্স করাটা কঠিন হবে। আমার বিবেচনায় যে রিফর্ম কমিশন গঠন হয়েছে, রিফর্ম কমিশন যে বিষয়গুলো এখানে উত্থাপন করবেন, এগুলো অনেক ফান্ডামেন্টাল বিষয় হবে। যেমন ধরুন 53 বছর আগে যে ফান্ডামেন্টাল রাইটসের যে তালিকা আমরা দিয়েছি কনস্টিটিউশনে, বর্তমান যুগ জিজ্ঞাসার জবাবে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ওরকম হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে রাইট টু ইনফরমেশন হ্যাজ বিকাম এ ফান্ডামেন্টাল রাইট। পৃথিবীর বিভিন্ন দেশে রাইট টু অ্যাক্সেস টু ইন্টারনেট হ্যাজ বিকাম এ ফান্ডামেন্টাল রাইট। কিন্তু আমাদের দেশের কনস্টিটিউশনে এই কনসেপ্ট নাই, আমরা আনতে পারিনি, আগে ডেভেলপ করিনি, চিন্তা করিনি। প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স, এটি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এই ব্যালেন্সটুকু আমাদের কনস্টিটিউশনে নাই। প্রেসিডেন্ট ইজ এ টিটুলার হেড, তিনি শুধুমাত্র দুটো কাজ ছাড়া আর কিছু করতে পারেন না। সুতরাং তার পোস্টটা অনেকটা অর্নামেন্টাল। একইভাবে দাবি উঠেছে যে বাংলাদেশের সংসদটা আর এক কক্ষ বিশিষ্ট হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট হলে উচ্চকক্ষের লোকেরা কি করে ইলেক্টেড হবে, নিম্নকক্ষের লোকেরা কি করে ইলেক্টেড হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে ব্যালেন্স কি করে মেনটেন করা হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলে উচ্চকক্ষের কি কাজ থাকবে, নর্মাল আইন হলে নিম্নকক্ষের কি কাজ থাকবে, কারা ইলেক্টেড হবে, কারা সিলেক্টেড হবে। ইটস এ হিউজ ওয়ার্ক, ম্যাসিভ ওয়ার্ক। একই সাথে একটা বড় ধরনের আর্গুমেন্ট এখানে এসেছে যে জুডিশিয়ারিটাকে ডিসেন্ট্রালাইজড করে দিতে হবে। সুপ্রিম কোর্ট একটা, বাংলাদেশে আলোচনা এসেছে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট থাকা উচিত, বেঞ্চ থাকা উচিত। কিন্তু 8ম সংশোধনীর একটা মামলা আছে যেটি নাকি 1989 বিএলটিতে রিপোর্টেড আছে, সেখানে আবার অন্য আলোচনা আছে। একবার গিয়েছিল এরশাদ সরকারের আমলে, হাইকোর্ট যশোরে ছিল, সিলেটে ছিল, বরিশালে ছিল, আমরা কিন্তু ইউনাইট করেছি আবার মামলা করে। এখন আবার প্রশ্ন উঠছে, না, জনগণের দুর্গড়ায় যেতে হবে, হাইকোর্টগুলোকে পার্মানেন্ট বেঞ্চ চিটাগাঙে থাকতে হবে, পার্মানেন্ট বেঞ্চ কুমিল্লায় থাকতে হবে, সিলেটে থাকতে হবে। এত বড় বড় পরিবর্তন যদি আনতে হয়, তাহলে অ্যামেন্ডমেন্ট ইজ নট এ সাফিসিয়েন্ট অ্যাপ্রোচ। এই জন্যই প্রশ্ন আসছে রিরাইটিং অফ দি কনস্টিটিউশন, কনসেপচুয়াল চেঞ্জেস। কিন্তু দিস গভর্নমেন্টের এই কনসেপচুয়াল চেঞ্জটাকে রিয়েলিটিতে আনার প্রসিডিউরাল পাওয়ার নাই। এই প্রসিডিউরাল পাওয়ারটা আসবে কোথা থেকে?
প্রসিডিউরাল পাওয়ারটা আসতে হবে লেজিটিমেসি থেকে। এই লেজিটিমেসি কোথা থেকে আসবে? এটার জন্য দুটো মেকানিজম। একটি মেকানিজম হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা যেতে পারে। শুধু কনস্টিটিউশনকে পাস করার জন্য, ডিবেট করার জন্য there may be a parliament only designated for formulating the constitutional provisions. তবেই রিরাইটিংটা পসিবল হবে। এখন সেই জন্য একটা ইলেকশন প্রয়োজন হবে, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে গঠিত হবে? ডিবেট যদি কোনো পার্লামেন্টে না হয় কনস্টিটিউশন নিয়ে, কোনটা রাইট কোনটা রং, তারই বা কি সুরাহা হবে? সেই জন্য আমি মনে করি পুনর্লিখনের প্রশ্ন এই জন্যই আসছে, কারণ আমরা ম্যাসিভ পরিবর্তনের কথা ভাবছি, সামান্য কিছু নয়। এই ম্যাসিভ পরিবর্তনটাকে প্রসিডিউরালি আনতে গেলে দেয়ার নিড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনার পর, সংবিধান পাশ হয়ে যাওয়ার পরে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসলভ হয়ে যাবে, তাহলে নতুন গভর্নমেন্ট আসবে। একটা প্রশ্ন এখানে কেউ কেউ করেছেন, দুটা সিমালটেনিয়াস পার্লামেন্ট হতে পারে, একটা হলো নর্মাল গভর্নমেন্ট পার্লামেন্ট, আরটা হলো শুধু কনস্টিটিউশনাল ডিবেট অংশগ্রহণ করার জন্য পার্লামেন্ট। কনস্টিটিউশন ডিবেট শেষ, পার্লামেন্ট ডিসলভ। তো সেই পার্লামেন্টে কিভাবে গঠিত হবে? একটা সার্টেনলি দেয়ার আর টু ওয়েজ। একটা ওয়েজ হতে পারে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন করার জন্য একটা রেফারেন্ডামের আয়োজন করতে পারে। এই রেফারেন্ডামের মাধ্যমে পিপল সিলেক্ট করতে পারেন। দ্বিতীয় হতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলোতে শুধু কনস্টিটিউশন ফর্মুলেট করা হবে, এই জন্যই আসন ভিত্তিক একটি ইলেকশন হতে পারে। আরেকটা হতে পারে বিজ্ঞজন সিলেকশন। কনস্টিটিউশনাল ডিবেটে ওয়াইজ লোক প্রয়োজন হবে, লার্নেড লোক প্রয়োজন হবে, জাজেস প্রয়োজন হবে, লয়ার্স প্রয়োজন হবে। তারা ইলেকশনে পার্টিসিপেট নাও করতে পারেন। সেই ক্ষেত্রে সমাজের বিজ্ঞজনকে চুজ করে নিতে হতে পারে। পলিটিশিয়ান লাগবে, পলিটিক্যাল সায়েন্টিস্ট লাগবে, লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট লাগবে, তারপরে লয়ার প্রফেসর লাগবে, লয়ার লাগবেন, জাজেস লাগবেন রিটায়ার্ড। তাদেরকে চুজ করে সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নেওয়া যেতে পারে। এট দ্য সেম টাইম ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে লেজিটিমেসি নিতে হবে। লেজিটিমেসি ছাড়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা যায় না। 72-তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে গঠিত হয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। 70 নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে, তাদেরকে নিয়েই 401 জনের সমন্বয়ে স্বাধীনতোত্তর বাংলাদেশে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল। সেখানে বিতর্ক হয়েছিল। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অনলি বিরোধী দলের নেতা সেখানে। সেই আলোচনাগুলোর পরে সংবিধান পাশ হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসলভ হয়ে গেল। তো সেক্ষেত্রে তো এখন তাহলে দেখা যাচ্ছে যে একটা যে নির্বাচন, সেই নির্বাচিত সরকার ছাড়া এত কিছু কি করা সম্ভব? যেটা আপনি বললেন, এটা তো অনেক ভীষণ বড় একটা কর্মযজ্ঞ, ভীষণ বড়। এবং সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যেটি আমি বুঝতে পারছি না যে 10 মাস 12 মাস বা 15 মাস, ইভেন এটা তো আরো 1-2 বছরের মধ্যেও কিন্তু এই পুনর্লিখন করে এটা সম্ভব কিনা সেটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কারণে নির্বাচন কত দ্রুত করা দরকার বলে মনে করেন? এই সংবিধানের প্রসঙ্গে যদি আমরা এটাকে পুনর্লিখন করতে চাই বা সংস্কারই বা করতে চাই, সংস্কার তো আসলে এখানে এমন একটা অবস্থা করা হয়েছে, এখানে বহু কিছুকে এখান থেকে বাদছাদ হতে দেওয়া লাগতে পারে। সেই অবস্থায় নির্বাচনমুখী যে রাজনৈতিক দলগুলির একটা চাপ রয়েছে, সংবিধানের জন্য সেই নির্বাচনটা কতটুকু জরুরি? দুটো পার্ট আছে। একটা, নির্বাচন হইতে হবে টু ফর্ম দ্য গভর্নমেন্ট, কম্পিটিটিভ ইলেকশন। Political parties will participate, people will choose their representative. আরেকটা পার্ট রয়েছে টু ফর্মুলেট এ নিউ কনস্টিটিউশন ফর এ কনস্টিটিউশনাল ডিবেট। সেটা কখন? এই যে নির্বাচনের পরে নাকি? না, সেটা আপনি যদি আমাকে সিকোয়েন্স জিজ্ঞাসা করেন যে কোনটা আগে কোনটা পরে হওয়া উচিত, তাহলে এর উত্তর হবে আমাদের যে কমিশন গঠিত হয়েছে, কমিশন একটা রেকমেন্ডেশনস দিবে। আই হোপ বাই ডিসেম্বর তারা দিতে পারে, দেওয়া উচিত তাদের টাইম ফ্রেম। যদি তারা দেয়, যে সমস্ত রেকমেন্ডেশন তারা দিবে, এই রেকমেন্ডেশনগুলোর মধ্যে আমার বিবেচনায় অনেক মৌলিক জিনিস থাকবে, মৌলিক বিষয় ইনক্লুডেড হবে, ইনক্লুডিং গভর্নমেন্ট সিস্টেম, পার্লামেন্টারিয়ান সিস্টেম কি হবে, বাই ক্যামেরা হবে নাকি ইউনি ক্যামেরা হবে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কি করে ব্যালেন্স মেনটেন করা হবে। দিজ আর বেসিক পাওয়ার স্ট্রাকচার অফ কনস্টিটিউশনাল মেকানিজম। এই জিনিসটাকে যদি ডিবেটে আনতে হয়, তাহলে immediate there need an election. Even this caretaker government can organize this election, this interim government can organize this election only for the purpose of formulating the constitution, not to form the government. কত সিটের ইলেকশন হবে? সারা বাংলাদেশেই হতে হবে, মানে সেম 300 সিট, মানে 300 আসনে এখান থেকে নিতে হয়। এটা ওয়ান অফ দি যে কয়েকটা মেকানিজম হয় পৃথিবীর, এটা অনেক বড় কর্মযজ্ঞ, করতেই হবে।
না যদি কনস্টিটিউশনকে আমরা ফর্মুলেট করতে চাই, রিফর্মকে ট্রু সেন্সে মিন করি, নতুন কনস্টিটিউশনাল পাওয়ার, সেপারেশন অফ পাওয়ার, তাহলে যারা যারা জনগণের নির্বাচনে আসল সংসদ যেটা বলে নির্বাচিত হবে, এখন তারা যে রিকমেন্ডেশন রাখা সেই রিকমেন্ডেশন রেখে গেল, বলে গেল, তারা এসে যদি সেগুলিকে পুনর্লিখন করুক আর সংশোধন করুক বা সংস্কার করুক, যা করার করুক, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ কোথায়? কারণ এক নির্বাচন তো সবাই মনে করছে জরুরি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন তো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, স্টেটে, ডেমোক্রেসি আমাদের বেসিক স্ট্রাকচার। এখান থেকে আমরা সরতে পারবো না। আমরা বলতে পারবো না যে বাংলাদেশে আমরা অথরিটারিয়ান গভর্নমেন্ট এস্টাবলিশ করে ফেলবো, আনডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ করে ফেলবো। কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। এই প্রেক্ষাপটে একটা ইস্যু থাকছে গভর্নমেন্ট ফরমেশন, কান্ট্রি রান করা। আর একটা ইস্যু থাকছে কনস্টিটিউশন ফর্মুলেট করা। কনস্টিটিউশন ফর্মুলেট, সে ফর এক্সাম্পল কম্পিটিটিভ ইলেকশন হলো, একটি পার্টি ওই ধরনের মেজরিটি পেলেন না, তাহলে তো তাদের পক্ষে কনস্টিটিউশন রিফর্ম করা পসিবল না। ইলেকশন করেই যে তার কনস্টিটিউশন রিফর্ম করবে এই গ্যারান্টি ওই পার্টিকে কে দিবে? বিএনপিকে কে দিবে? জামাতকে কে দিবে? আওয়ামী লীগকে কে দিবে? জাতীয় পার্টিকে কে দিবে? যদি হ্যাং পার্লামেন্ট হয় তাতেই বা কি হবে? ফলে দিস ইজ অ্যান আনসার্টেন রুট। যদি কনস্টিটিউশন রিফর্ম করতে হয়, বড় ধরনের রিফর্ম করতে হয়, তাহলে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন ইজ এ প্রপার প্রসেস। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কেন সংবিধান সংস্কারের আজকে প্রশ্ন এসেছে, সে বিষয়ে কথা বলছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আমরা একই আলোচনায় ফিরব ছোট একটা বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। নিশ্চয়ই আপনাদেরকেও আমাদের সাথে বিরতির পর এই আলোচনায় আবার যুক্ত করতে পারবো।
ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আমরা কথা বলছিলাম কেন সংবিধান সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমরা এই সংবিধানের নানা বিষয় শুনলাম এবং আপনি মানে বিভিন্ন সংশোধনের মাধ্যমে কিভাবে এই সংবিধানকে কাটাছেঁড়া করে আসলে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার তৈরি করেছে, কিভাবে ব্যক্তি বিশেষের বন্দনার কথা এই সংবিধানের মধ্যে ঢুকানো হয়েছে। তো এই যদি আমি আলোচনাটার প্রথম পর্বে আলোচনাটা এই প্রশ্ন দিয়ে সমাপ্ত করতে চাই, আপনি এতে দায় কার দেখেন? কোনো ব্যক্তি বিশেষের দায়, না কোনো সরকারের দায় ছিল যেটার জন্য এখন সবাইকে একটা বিপদের মুখোমুখি হতে হচ্ছে? আমি এর দায় দেখি রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাজনীতি পরিচালনা করেছেন। কারা তারা ছিলেন? বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন। আমরা তো বিশেষ করে গত 15 বছরে যেটা হয়েছে সেটার ক্ষেত্রে যদি আলোচনা করি। সর্বশেষ দায় দেখব তাদেরই, সর্বশেষ যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তার আগের দায়ও দেখতে হবে। এই দায়টি হঠাৎ করে তৈরি হয়নি। 73-তে যখন বাংলাদেশে ইমার্জেন্সি জারি হয় তারও দায় নিতে হবে। 74-এ দেশে যখন বাকশাল কায়েম হয়, দ্য ফার্স্ট স্টেপস টেকেন বাই দি দেন গভর্নমেন্ট, যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বলে দেওয়া হলো বাংলাদেশে একটি মাত্র পার্টি থাকবে, সকলকে তাতে জয়েন করতে হবে। যদি জয়েন না করেন তাহলে খবর আছে। এবং প্রেসিডেন্টের কাছেই সব ক্ষমতা কেন্দ্রবিন্দু হবেন। ইভেন বলা হলো বিচারকদেরও অপসারণ করবেন প্রেসিডেন্ট। তখন প্রেসিডেন্ট কার কথা বলছিলেন? তখন প্রেসিডেন্ট বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। জি, মানে তার কাছে সবাই দায়বদ্ধ থাকবে, সবাই দায়বদ্ধ, এক পার্টি হবে, একটা পার্টি হবে, সবাইকে ওই পার্টিতে যোগ দিতে হবে। আমরা অপসারণ করবে প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা সেন্ট্রালাইজড হয়ে গেলাম। এই যে সেন্ট্রালাইজড হয়ে গেলাম, মাল্টি পার্টি ডেমোক্রেসির কথা ভুলে গেলাম, অথচ সংবিধানের মূলনীতি থেকে গেল ডেমোক্রেসি। বাট ইন ফ্যাক্ট উই ডিড নট ইভেন প্র্যাকটিস ডেমোক্রেসি। দায় স্টার্টেড হয়ে গেল। এরই ফলশ্রুতিতে 75-এ কি হলো আমরা দেখলাম, নতুন নেতৃত্ব হলো, আস্তে আস্তে আবার মাল্টি পার্টি ডেমোক্রেসির দিকে আমরা আসতে লাগলাম। আবার কিছুদিন পরে মার্শাল ল জারি হলো। প্রশ্ন আসলো মার্শাল লর পরে যে এইভাবে ইলেকশন করা পসিবল নয়, আমরা একটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট খুঁজি। তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে হাতে পায়ে ধরে, উনি রাজি না, হাতে পায়ে ধরে আমরা বললাম আপনি চিফ জাস্টিস আছেন, চিফ জাস্টিসই থাকবেন, মাঝখানে একটু কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব পালন করে আসেন, আবার চিফ জাস্টিস হবেন। এগুলো আনকনস্টিটিউশনাল প্রভিশন, কনস্টিটিউশনে এগুলো খুব বিধান ছিল না। আমরা বললাম জাতিকে উদ্ধার করার জন্য আপনার খুব প্রয়োজন। এই ঘটনাকে আমরা বৈধতা দিলাম 11তম সংশোধনীতে। সেখানে এসে বললাম যে বাংলাদেশের কৃষক, জনতা, ছাত্র, পলিটিক্যাল পার্টি সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইলেকশন মেকানিজম হবে একটি নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে। এটি আরো বৃহৎ আকার ধারণ করলো 13 অ্যামেন্ডমেন্টে গিয়ে, এবং সেখানে বিএনপি একটি ইলেকশন করলো, করার পরে একটা 13 অ্যামেন্ডমেন্ট পাশ করে তারা আবার রিজাইন করে গেল, পার্লামেন্ট ভেঙে দিল, ভেঙে দিয়ে নতুন ইলেকশন আয়োজন করলো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। আমরা স্টিক টু থাকতে পারলাম না। কেন পারি না আমরা? কেন আমরা বলতে পারি না যে মাল্টি পার্টি ডেমোক্রেসি সিস্টেমটা আমরা যে কোনো মূল্যে কন্টিনিউ করব? করেছিলাম আমরা, কিন্তু 3 বার করেছি কেয়ারটেকার গভর্নমেন্ট, আর মানে ইলেকশন করেছি আমরা। 96 সালে করেছি, 2001 সালে করেছি, 2001 সালে করার পরে আবার 2007 সালে এসে আমরা হোঁচট খেয়েছি। 2006 সালের পর থেকে আবার পেভিলিয়ন প্রান্তে ফিরে গেলাম। ফিরে গিয়ে কি শুরু করে দিলাম? ডেমোক্রেসিকে আর আমরা এস্টাবলিশ হতে দিচ্ছি না, জুডিশিয়ারিকে ফাংশন করতে দিচ্ছি না, কালচার চেঞ্জ করতে দিচ্ছি না। এই মূল দায়িত্ব নেতৃত্বের, কম্প্রোমাইজ করতে পারি না। ডেমোক্রেসির মূল প্রিন্সিপাল হলো ইউ মাস্ট কম্প্রোমাইজ। আপনাকে আদার সাইড শুনতে হবে, আপনার কথাও বলতে হবে, পিপলকে চুজ করতে দিতে হবে। কিন্তু আমরা যখন স্ট্রিক্ট হয়ে যাই যে দিব, পিপলকে কথা বলতে দিব, কিন্তু আমার পজিশন ঠিক রেখে দিব, দেন ডিস্ট্রাকশন স্টার্টেড। ফলে আমি মনে করি আপনার এই প্রশ্নের উত্তর হবে এই 53 ইয়ার্সে এই কান্ট্রি যারা গভর্ন করেছেন, এভরিবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবং রিসেন্টলি আমরা যা দেখছি এটা হলো ডিস্ট্রাকশনের সবচাইতে নিকৃষ্টতম অধ্যায়। এখানে শুধু রাজনীতি ধ্বংস হয়নি, এখানে অর্থনীতি গিয়েছে, কালচার গিয়েছে। কার কথা বলছেন এটি? লাস্ট 15 ইয়ার্সে যা দেখছি আমরা। আচ্ছা, লাস্ট 15 ইয়ার্সে যারা দেশ শাসন করেছেন, ইলেকশন করে না করে, খুব ইন্টারেস্টিং, এই কথাটা না বললেই নয়, সুযোগ পেলেই আমি বলি। 2024 সালের 7ই জানুয়ারি ইলেকশনের আগে
সরকার সিদ্ধান্ত নিল বিরোধী দলীয় অনেক নেতা নেত্রীদেরকে সাজা দিবেন। নিম্ন আদালতে রাত পর্যন্ত কোর্ট বসানো হলো। একটি মামলায় আমি গেলাম এক আসামির পক্ষে, 17 জন সাক্ষী নিয়ে আসলো, একদিনে শেষ করে দিবে। আমি গিয়ে বললাম যে 4 জন সাক্ষী নেওয়ার পরে 4:30 বেজে গেছে, সন্ধ্যা, বিকাল 4:30। আচ্ছা, আমি বললাম আমি আর পারছি না, আমার ফিজিক্যাল কন্ডিশন সাপোর্ট করছে না, আর জেরা করা যাচ্ছে না, হিউম্যানলি ওয়ার্ক করা। সাক্ষী নিয়ে আসলো কি আপনার আসামের বিপক্ষে 17 জন নিয়ে আসলো। সরকার 17 সাক্ষী নিয়ে 17 জন সাক্ষী নিয়ে তার এসে অপরাধ একটা রাজনৈতিক মামলায়, ওই যে তখনকার দিনে গোপন বৈঠক করেছে। আচ্ছা, গোপন বৈঠক যেহেতু করেছে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতা ছিলেন, তাকে সাজা দিতে হবে ইলেকশনের আগে, ডিসকোয়ালিফাই করতে হবে, একদিনে 17 জন নিতে হবে। আমি বললাম 4 জন নেওয়ার পরে যে আমি আর পারছি না। বিচারক সাহেব আমাকে বললেন, লার্নেড, বুঝেন তো, জানেন তো। আমি বললাম আমি আর পারছি না, আপনি যদি পারেন ইউ কন্টিনিউ yourself. I cannot participate with your judicial proceeding. And if you can fix it up tomorrow, আমি tomorrow আসবো, কিন্তু আজকে আর পারা যাচ্ছে না, হিউম্যানলি ইম্পসিবল। তিনি আমাকে শেষ পর্যন্ত বললেন যে কোর্টে গেলে আমরাই না, অন্য লোকেরাও তো আছে, আমাকে তো ওয়াচ করা হচ্ছে। উনি বোঝাইতে চাইলেন যে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আজকে এটা শেষ করতে হবে, as quickly as possible পানিশমেন্ট এনশিওর করতে হবে, ডিসকোয়ালিফিকেশন ইন দি ইলেকশন। মানে বিচারক সেটা বলছেন যে আজকেই তাকে এটা ফিনিশ করতে হবে, কারণ তাকে অন্যরা ওয়াচ করছে। আমি আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করলাম কে বা কারা ওয়াচ করছে। তিনি ইন্ডিকেট করতে চেয়েছেন গোয়েন্দা বাহিনীর লোকদের কথা। আমার বলতে দ্বিধা নাই, ওই দিন আমার কাছে মনে হয়েছিল যে আমার ওকালতি সনদটা আজকেই আমি সারেন্ডার করে দিয়ে কালকে থেকেই সাধারণ জনতার কাতারে চলে যাওয়া উচিত, আর ওকালতি করা উচিত না। ইট হ্যাপেন, দ্যাট ওয়াজ দি গ্লারিং এক্সাম্পল অফ ডিস্ট্রাকশন। উই ডিড দ্য ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশন শুধু এখানে হয়েছে, আপনি ব্যাংক ঋণে হয়নি, এই ডিস্ট্রাকশন মানি লন্ডারিংয়ে হয়নি, এই ডিস্ট্রাকশন অ্যান্টি কারাপশন কমিশন করেনি, এই ডিস্ট্রাকশন ইলেকশন মেকানিজমে হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, একেবারে ন্যাশনাল ইলেকশনের যে অর্গানাইজেশন সেখানে হয়েছে। আশ্চর্য, আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম আমার এলাকায়, বলছে যে স্যার এভরিথিং ইজ ওকে, কিন্তু আমাকে ব্যালট বাক্স ভরতে হবে। কি করে ভরতে হবে? এসপি সাক্ষী, ডিসি সাহেব সাক্ষী, সচিব সাহেব সাক্ষী, প্রার্থী নিজে তার ভোট দিতে পারে না, ইভেন ভিন্ন প্রাণীরাও ভোট দিতে দেখেছি আমরা। এই যে ডিস্ট্রাকশনটুকু আমরা করলাম, করার ফলে এখন প্রশ্ন তো উত্থাপন হয়েছে যে গঠনতান্ত্রিক সংশোধন প্রয়োজন, সাংবিধানিক সংশোধন প্রয়োজন, সংবিধানকে পুনর্লিখন প্রয়োজন। এটা হঠাৎ করে গড়ে ওঠেনি, এই দাবি তো হঠাৎ করে আসেনি, কোনো কিছু তো ফাংশন করতে দেইনি আমরা। কনস্টিটিউশনে সুন্দর সুন্দর কথা লেখা ছিল, আমরা অ্যালাউ করি না এটা ফাংশন। এখন এসে আমাদের সামনে যে বড় ধরনের কাটা আকারে দাঁড়িয়েছে, দাবি উঠেছে এই সংবিধান দিয়ে চলবেই না, পুনর্লিখন করতে হবে। এক্সপেরিয়েন্স ইজ ভেরি ব্যাড। তাহলে সেক্ষেত্রে যেমন একটা কথা আমরা বলি, যেমন আমির নামির ভোট তো সর্বশেষ যেটা 2400 হয়ে গেল, আমরা দেখেছি দিনের ভোট রাতেও কিন্তু হয়ে গিয়েছে, সির মারামারির ভোট তো বহু হয়েছে। তাহলে আমির নামির ভোট বা দিনের ভোট রাতে হয়ে যাওয়া, কিন্তু এখন যেটা বুঝতে পারছি, যেটা অবশ্য আমরা সবাই ফিল করি এবং জানি, আমরা তখনও দেখেছি গণমাধ্যমে, আপনিও দাঁড়িয়ে সেখানে অনেক সময় অনেক গণমাধ্যমে বলেছেন যে বিচারকদের আসলে বিচার কার্যটা এক ধরনের ফিক্স আপ করাই ছিল বলা চলে, সেই সময় কথা বলছি। হ্যাঁ, নিম্ন আদালতে আমি দেখেছি, সব ক্ষেত্রে নয়, কিন্তু রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালতে আমি পার্টিসিপেট করেছি, আমি আই উইটনেস। কথা হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, অত্যন্ত ক্রিয়েটিভ আর্গুমেন্ট হচ্ছে, অত্যন্ত মানে আপনার লাইভ আর্গুমেন্ট হচ্ছে, সাবস্ট্যান্টিভ আর্গুমেন্ট হচ্ছে, রেজাল্ট যা হওয়ার তাই হচ্ছে। রেজাল্ট হচ্ছে ডিসকোয়ালিফাই দ্য অপোজিশন পলিটিক্যাল লিডার্স। তাকে শাস্তি হয়ে যাচ্ছে, নির্বাচন করতে পারবে না, জেলে যাও, শাস্তি হয়ে যাবে, ইলেকশন ডিসকোয়ালিফিকেশন হবে, কারণ আইনে আছে 2 বছর যদি শাস্তি হয় তাহলে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ইলেকশনে, তিনি খালাস পাওয়ার পরে পরবর্তী 5 বছর অতিবাহিত না হলে। তাহলে এই যে নিম্ন আদালত কি বিশেষভাবে এত রাত পর্যন্ত চলতো? ক্ষেত্রমতো অ্যাসাইন করেছে তো, আমি দেখেছি যে যে আদালতকে নিম্ন আদালতে অ্যাসাইন করা হয়েছে, যে কয়টাতে আমি পার্টিসিপেট করেছি, অন্যের এক্সপেরিয়েন্স বা আমি নাই দেখলাম, আমি পার্টিসিপেট করেছি, সেখানে রাত 7টা, 8টা, 9টা পর্যন্ত কোর্ট হয়েছে। কারণ কি? ডেডলাইন ইজ কামিং। ডেডলাইন কি? 7ই জানুয়ারি নির্বাচন, এর আগে সাজা দিতে হয়েছে এবং হয়েছে। আজকে সেই মামলাগুলো সবগুলোই খালাস দিচ্ছে, সবগুলোই খালাস হয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমার জানা মতো আমারই মক্কেল
বেশ কয়েকটি মামলা থেকে আপিলে খালাস পেয়ে গিয়েছেন। কারণ কি, পুলিশ সাক্ষী, শুধুমাত্র পুলিশ সাক্ষী, কোনো পাবলিক সাক্ষী নাই, পুলিশের সাক্ষীর ভিত্তিতে সাজা দিয়ে দিচ্ছেন। কোনো আসামিকে চেনে না। আমি ধরে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, কাঠগড়া যারা দাঁড়ানো আছে এদেরকে চিনেন? বিচারকের সামনে ক্রস এক্সামিনেশন হচ্ছে, রাষ্ট্রপক্ষ আছে, আমি আছি, বিচারক সাহেব আছেন। আমি পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কোথায় কর্মরত আছেন? স্যার, এখানে কর্মরত আছি। এই যে দেখেন, আপনি তো এই এফআইআর করেছেন। হ্যাঁ করেছি। কত সালে করেছেন? এই সালে করেছি। আজকে যারা কাঠগড়া দাঁড়িয়ে আছে এরাই তো আসামি। হ্যাঁ, এরাই আসামি। তা আপনি কার কি নাম বলেন? আই এম কোয়াইট শিওর, কারণ সে 500, 700, 1000 লোককে আসামি করেছে। তার পক্ষে এগুলো চেনা সম্ভবই না, এগুলো সব ফরমাইশি কেস। একটারও নাম বলতে পারে না। এই একটারও নাম বলতে পারে না, তারপরেও সাজা হয়েছে। এবং যেটা বলছিলেন যে বিশেষ বাহিনী নজরদারি করছিল, এবং সেখানে বিচারক নিজেও কিন্তু বলেছে যে আমাকে আজ রাতের মধ্যে শেষ করতে হবে, আমার পিছনে বা আমাকে নজরদারি করা হচ্ছে। তো সেই প্রেক্ষাপটের মধ্যে আপনি নিজে যখন এগুলি করতে গেলেন, আপনি নিজেও কি কোনো কারণে মানসিক বিপদগ্রস্ত নিজকে মনে করেছেন কিনা কখনো কখনো? অনেক সময় প্রেশারটা অনুভব করেছি, কিন্তু আমি পাত্তা দেইনি। অনেকটা ডেসপারেট টাইপেরই আমার তখন মনে হতো যে যা হবার তো হবেই, ভাগ্যে বিশ্বাস তো করতে হবে। কিন্তু আমি এটা দেখেছি, কোর্টের ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। নিম্ন আদালতের কথা বলছি, আমি কিন্তু হাইকোর্টের কথা বলছি। কি আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ছিল? আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। কিছু লোক থাকেন এখানে ড্রেস পরা, যারা না সরকার পক্ষ, যারা না আসামি পক্ষ, ছোট ছোট চুল কাটা, ড্রেস পরা থাকেন। জজ সাহেব কেমন জানি একটা অর্ডার দেওয়ার আগে তাদের দিকে তাকান, এক ধরনের আকারে ইঙ্গিতে তাকান। এগুলো দেখে আমার নিজেকে খুব হিউমিলিয়েটেড মনে হতো। মনে হতো আমি এই বিচার প্রক্রিয়ার অংশ হওয়াটা মনে উচিত না, কিন্তু মক্কেলের স্বার্থে যেতে হয়, করতে হতো। এবং সেখানে যেটি শোনা যেত, যদিও আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করলেন যে ছোট ছোট চুল কাটা, হয়তো বা আদালতে তারা দাঁড়িয়ে আছে, বিচারক রায় দিবার পূর্বে তাদের দিকে একবার তাকাচ্ছে, আবার চিন্তা করছে, হয়তো আবার লিখছে, আবার লিখছে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে হয়তো বা ডিসকোয়ালিফাই করে তার জাজমেন্ট দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা বলা হতো যে গোয়েন্দা সংস্থার যে ইনফ্লুয়েন্সটা তখন ছিল, এবং সেখানে বিচারকদেরকেও গোয়েন্দা সংস্থার ইনফ্লুয়েন্স ছিল, নিম্ন আদালতে সবসময় তাদের আনাগোনা ছিল, সেটি কি আপনি কখনো অনুভব করেছেন কিনা? করেছি। বিচারক সাহেব, এটি আমি যে 2-4টি আদালতে গিয়েছি, তিনি যখন বলতেন, আমাদেরকে যখন বলতেন যে লার্নেড বুঝেন তো, এর দিয়ে আমরা এই ওনার ইন্ডিকেশন দিয়ে আমরা এটাই বুঝতাম যে এখানে তার উপর তাকে ওয়াচ করা হচ্ছে, তার উপরও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কারণ কি, ওই যে পটেনশিয়াল ক্যান্ডিডেট যারা হবে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, ডিসকোয়ালিফাই করতে হবে, কোন সময় আবার ইলেকশনে না এসে কম্পিটিটিভ ইলেকশন হয়ে না যায়, সুতরাং আগে ডিসকোয়ালিফাই করে রেখে দিয়েছে, আইনগত বার ক্রিয়েট করা। অত্যন্ত দুঃখজনক। আমি জানি না, আপনি আদালতে অনেকের জন্য ফাইট দিয়েছেন এবং আপনি সেই ফাইট চালিয়ে যাচ্ছেন, এবং সেটা চলুক। আপনার প্রতি শ্রদ্ধা, এবং এই কারণের জন্য আপনি বলছেন সে সময় অহেতুক যাদেরকে এই মামলার আসামি করে নিম্ন আদালতে নেওয়া হয়েছিল, হয়তোবা আপনারা দু একজন না দাঁড়ালে ওইটুকু হয়তোবা সে সাপোর্ট পেত না। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক, যে নিম্ন আদালতে সেই করুণ চিত্রের কথা শুনে, এবং আমরা সংবিধানের সংস্কারের কথা বলছি, এই সংস্কারের পাশাপাশি আমরা চলে আসলাম আমাদের এই আদালত পাড়ায় কী ঘটেছিল সেই সময়কার কথা। আমরা এই আলোচনা নিয়ে আবার ফিরব, এবং কেন সংবিধান সংস্কার সেইটার শেষ মুহূর্তে আলোচনাটুকু আপনাদের যুক্ত থাকবার জন্য অনুরোধ রইল। আমাদের সাথে রয়েছেন অত্যন্ত লার্নেড লয়ার জনাব মোহাম্মদ মুনির শিশির রয়েছেন আমাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশার ছোটটা বিরতি দিচ্ছি।
প্রিয় দর্শক, আমরা আবার আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। লার্নেড লয়ার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে নিয়ে আমরা আলোচনা করছিলাম কেন সংবিধান সংস্কার। আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি যে এটা নিয়ে আলোচনাও হচ্ছে এবং এটা নিয়ে সমালোচনাও হচ্ছে। আসলে কতখানি কী হবে না। আমি বিচারপতি আমি মতিন সাহেবের একটা উক্তি দিয়ে আপনার সাথে প্রশ্নটা আসতে চাই। তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে সংবিধান ফ্যাসিস্টদের জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেই সংবিধান গুরুত্ব হারিয়েছে, কেননা বিপ্লব তো সংবিধানের আওতায় হয়নি। আমি কোট আনকোট করে বলছি, এই বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবীদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো। কথা একেবারে নির্মম সত্যি কথা। যদি আজকে এই বিপ্লব বা গণঅভ্যুত্থান ব্যর্থ হতো, যারা ফ্রন্ট লাইনের ছিলেন প্রত্যেকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হতো। তাই যারা জীবন দিল তাদের চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া এগুলোকে ধারণের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করে একটি নির্বাচনের আয়োজন করাই হোক এখন লক্ষ্য। নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তারা এসে সংবিধানের বিষয়টা নিশ্চিত করবেন। আমি বলছিলাম অবসররত বিচারপতি আমি মতিন, তিনি এক অনুষ্ঠানে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন আজকে যে ফ্যাসিস্টরা এই সংবিধানের জন্ম দিয়েছে তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু আজকে এই অভ্যর্থনকারীদের কিন্তু গলার দড়ি ঝুলতো, ফাঁসির মঞ্চে তাদের উঠতে হতো। এক্স্যাক্টলি তাই বলেছেন। কারণ যেভাবে সরকার পরিবর্তন হয়েছে এটি তো সংবিধান মেনে হয়নি। তাহলে প্রশ্ন হলো, আমাদের কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে একটি আলোচনা আছে ইফেক্টিভ রেভলিউশন। এই ইফেক্টিভ রেভলিউশন পিপলের অপিনিয়ন যদি আপনি এক্সপ্রেস করতে না দেন নর্মালি বাই এক্সারসাইজিং ভোটিং রাইট, তাহলে পিপলের সামনে কি অপশন আছে? একবার দেননি, দ্বিতীয়বার দেননি, তৃতীয়বার দেননি, তাহলে পিপলের সামনে অপশন আছে নন কনভেনশনাল মেথড ব্যবহার করা। এই ক্ষোভ জমতে জমতে যখন বড় হয়েছে এটি এখন আউটবাস্ট করেছে। এই আউটবাস্ট করে যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে এটি সাংবিধানিক পদ্ধতি নয়, কিন্তু এটি ভ্যালিড। সাংবিধানিক পদ্ধতির বাইরেও সংবিধানের মূল ইস্যু কি? সভারেন্টি অফ দ্য পিপল, উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম ল। পিপলের উইল যদি সুপ্রিম ল হয়ে থাকে তাহলে কনস্টিটিউশন পরিবর্তন করার উইলও পিপলের থাকতে পারে। গভর্নমেন্ট তো কনস্টিটিউশনের 3টি ভাগের একটি ভাগ, পার্লামেন্ট একটি ভাগ, এক্সিকিউটিভ একটি ভাগ এবং জুডিশিয়ারি একটি ভাগ। তো পিপল ভোটের মাধ্যমে এক্সিকিউটিভ গভর্নমেন্টকে পরিবর্তন করে এবং পরিবর্তন করে তাদের পছন্দের লোকদেরকে তারা সরকার বসাবে। সে রাস্তা বন্ধ হয়ে গেল, অন্য 2টি অর্গান এফেক্টেড হয়ে গেল। এটা অনেকটা শরীরের কিডনি শার্ট হয়ে গেলে যেমন ব্লাড সার্কুলেশনে প্রবলেম হবে, সেম থিং হয়ে গেল। মেকানিজম বন্ধ হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এফেক্টেড, পার্লামেন্ট এফেক্টেড। পার্লামেন্ট বিকামস মকারি অফ জাস্ট, মকারিতে পরিণত হলো। আমরা দেখলাম পার্লামেন্টে, আমার মনে আছে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, রেডিওতে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আজকে রেডিওতে তার কথা শোনা যাবে, তিনি পার্লামেন্টে বক্তব্য দিবেন। এটা শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকতাম কানের পাশে রেডিও নিয়ে। কারণ ছিল কি, এত হটলি কন্টেস্টেড ইলেকশন ছিল, একজন আরেকজনকে 258 ভোটে হারাইতো আমাদের আসনে, কখনো 500 ভোটে হারাইতো, কখনো 16,000 ভোটে হারাইতো। দ্যাট ওয়াজ এ পয়েন্ট অফ ইন্টারেস্ট। ডান দিকে যায় না বা দিকে যায়, কে জিতে কে হারে। না, আপনি যদি সংসদের কথা বলেন, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। সালাউদ্দিন কাদের চৌধুরীরও যদি সংসদের বক্তব্য আপনি নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা, তখনও কিন্তু আমরা অপেক্ষা থাকতাম সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে কি ভাষণ দেয়, কি কথা বলেন। জি, আপনি বলছিলেন কথা এক্স্যাক্টলি। কিন্তু মদুদ আহমেদ কি ভাষণ দেন? জি, ইট ইজ ভেরি মানে ইনকুইজিটিভ একটা, কি শব্দ ব্যবহার করেন, কিভাবে গালি দেন, অপর পক্ষকে কিভাবে আক্রমণ করেন, তোফায়েল আহমেদ সাহেব কি করে তার জবাব দেন। These were interesting subject matter for young potential parliamentarian. আমরা বন্ধ করে দিলাম, এককেন্দ্রিক করে ফেললাম, তাহলে জনগণ যাবে কোথায়? তার উইল সে প্রকাশ করেছে এখন ইউনাইটেড হয়ে, সরকার হটিয়ে। দ্যাট ইজ দি পয়েন্ট অফ ভ্যালিডিটি। এই পয়েন্ট অফ ভ্যালিডিটি থাকতো না যদি নর্মাল গভর্নমেন্ট মেকানিজম চেঞ্জ হওয়ার ব্যবস্থা আমরা ওপেন রাখতাম। রাখতে পারিনি দেখেই একটা নন কনভেনশনাল মেথডে will of the people has been expressed. এখন এই will of the people expressed যদি যারা করেছে, যে মেকানিজমে করেছে, এই মেকানিজম ইজ নট ট্র্যাডিশনালি কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড। আলোচনা আছে 8th অ্যামেন্ডমেন্টের কেসে, আলোচনা আসে 13th অ্যামেন্ডমেন্টের কেসে, কেয়ারটেকার গভর্নমেন্টের কেসে, যে কখনো কখনো ইফেক্টিভ রেভলিউশন হ্যাজ বিকাম ওয়ান অফ দি মেথড টু চেঞ্জ দ্য গভর্নমেন্ট।
ইট হ্যাপেন্ড ইন বাংলাদেশ। না, সেক্ষেত্রে তো রেফারেন্ডাম নিয়েছে এবং সেটা নিয়ে তারা এখন সেই পরিচালনা করছেন, যেহেতু আপনি বলছেন কনস্টিটিউশন আলোকে করা সম্ভব হয়নি। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেটি করছেন সেটি তো আমরা দেখতেই পাচ্ছি এবং এটা আমরা সংবিধান সংস্কারের কথা বলছি। আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যেটি আমরা যেহেতু আজকে খুব বেশি রাজনৈতিক আলোচনা করলাম না, তবুও আপনাকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে এখন এই যে এই এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে 1500-1600 যে ছাত্র জনতা মারা গেল, 20,000-এর মতো এখনো ইনজুরি অবস্থায় হাসপাতালে রয়েছে, এবং কত গুম, কত খুন, কত হত্যা, কত অন্যায়, কত ব্যাংক লুট, কত ডাকাতি এবং কত মায়ের বুক খালি, এসব মিলিয়ে এই যে আওয়ামী লীগ যে সরকারটিকে এখন দায় করা হচ্ছে, আজকে ছাত্র জনতা সবাই দায় করছেন, তাদের আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা থেকে আপনি কিভাবে দেখেন? আমি তো মনে করি এই ইস্যু, যে ইস্যুর সামনে আওয়ামী লীগ এখন পড়েছে 2024 সালে এসে, এটি তাদের জন্য আনএক্সপেক্টেড, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আনএক্সপেক্টেড। আওয়ামী লীগ যারা করেন, যে পরিমাণ লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন বা ছিলেন বা মতাদর্শকে লালন করেন, দে আর ইন রিয়েল কনফিউশন। এখন কি তারা এই 24-এর এই গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে অ্যাড্রেস করে সামনে আগাবে, নাকি পাশ কাটিয়ে সামনে আগাবে, নাকি যা আছি তাই থাকবো, মানুষ ভুলে যাবে সময়ের ব্যবধানে? শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। মানুষকে শর্ট টার্ম মেমোরি ভুলে গিয়ে আবার তাদেরকে আলিঙ্গন করবে? আওয়ামী লীগ ইন ইটস কারেন্ট ফর্ম অ্যান্ড ক্যারেক্টার, এটা কি ভায়াবল হবে, নাকি চেঞ্জ ফর্ম, রিফর্ম ফর্মে ভায়াবল হবে? এগুলো সবই সময় বিচার করবে। কিন্তু আমি মনে করি উচিত, রাজনৈতিক দলগুলোর উচিত, বিশেষ করে আওয়ামী লীগের উচিত এই ইস্যুগুলো অ্যাড্রেস করা। তারা যদি অ্যাড্রেস না করে পাশ কাটিয়ে যায়, কোন ইস্যুগুলো? এই যে গণহত্যার ইস্যু, মানবতা বিরোধী অপরাধী, কিভাবে অ্যাড্রেস করবে তারা? তাদেরকে অ্যাডমিট করতে হবে। আমি তো কোনো অ্যাডমিশনের রাস্তা দেখি না। অ্যাডমিট বলতে কি তারা স্বীকার করবে বা দায়? তাদেরকে দায় তো তাদের, এই গভর্নমেন্ট তারা পরিচালনা করেছে। গভর্নমেন্ট যদি তারা পরিচালনা করে, তাদের কমান্ড এবং কন্ট্রোলে এই কাজগুলো হয়েছে। যাদের কমান্ড এবং কন্ট্রোলে এই কাজগুলো হয়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের অধীনে অপরাধেরও দায় নিতে হয়। তারা কাদের কথা বলছেন? গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে এই আইনে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনে। এই যে পুলিশ অফিসার যিনি গুলি করেছেন, একটা থানার ওসি কিংবা এসআই কিংবা ডিএমপি কমিশনার কিংবা আইজিপি, তারা যে গুলির নির্দেশ দিয়েছেন, তার ইফেক্টিভ কন্ট্রোলের কমান্ড রেসপন্সিবিলিটির দায় দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে, ছোট্ট সাইটকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনাটা আসলো কোথা থেকে? জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে? মিনিস্ট্রি অফ হোম থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পুলিশকে? পাশ কাটিয়ে দেওয়া হয়েছে? র্যাবকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? সেই ইনস্ট্রাকশন তারা কি বাস্তবায়ন করেছেন? যারা ইনস্ট্রাকশন দিয়েছেন তাদের কি দায় দায়িত্ব? এটি শুধুমাত্র একটা রাজনৈতিক দলের রাজনীতি সংকটে পড়েনি, পড়েছে অপরাধের দায় নেওয়ার ক্ষেত্রেও। এই যে 1,500-এর মতো ছাত্র জনতা নিহত হলো, আপনি এমনটিও দেখবেন লাশ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এর কমান্ড রেসপন্সিবিলিটি কার আর অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি কার? অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি যদি সাভার থানার ওসির হয়ে থাকে, তাহলে কমান্ড রেসপন্সিবিলিটি আছে ডিএমপি কমিশনারের, ঢাকা জেলা পুলিশ সুপারের, তার উপরে আছেন অন্য যারা আছেন আইজিপি, তার উপরে আছে মিনিস্ট্রি অফ হোম, তার উপরে আছেন মন্ত্রী পরিষদ, তার উপরে আছেন প্রাইম মিনিস্টার। দিস ইজ এ চেইন। এই আইন বলছে এই ইফেক্টিভ কন্ট্রোল যাদের, বাস্তবে যিনি কাজ করেছেন আর কমান্ড যিনি করেছেন, দে উইল বি হেল্ড রেসপন্সিবল সিমিলারলি। এখন আওয়ামী লীগের সামনে একটা বড় এজেন্ডা, হাউ টু অ্যাড্রেস অফেন্স অ্যান্ড হাউ টু অ্যাড্রেস পলিটিক্স। আমার বিবেচনায় দে আর ইন রিয়েল ক্রাইসিস। এটা ডিপেন্ড করবে এই ক্রাইসিস মোকাবেলায় কি স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। আই বিলিভ দে উইল বি অনেস্ট টু দেয়ার স্ট্র্যাটেজি। কিভাবে তারা অনেস্টি কিভাবে দেখাবে? তারা অপরাধের দায় নেওয়া উচিত, রাজনীতিকেও নতুন করে সাজানো উচিত। মানে সেটা হয়তো সাজানো রাজনীতি, কিন্তু অপরাধের দায় নেবার ক্ষেত্রে আমরা তো কোনো রকম এরকম কোনো আভাস পাচ্ছি না যে এই যে এত মানুষ ছাত্র জনতাকে হত্যা করা হলো। আপনি কি আভাস পাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে তারাই দায় নিবে বা নিচ্ছে? আমি এখনো পর্যন্ত দেখিনি, আজকেই ট্রাইব্যুনালে প্রথম দেখলাম। কেউ কেউ পত্রিকায় রিপোর্ট করেছেন, অনলাইন পত্রিকায় দেখেছি,
যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি কক্ষে মন্ত্রী পরিষদের বৈঠক বসেছে, স্যাটায়ার করে বলছেন তারা, কারণ এখানে প্রায় 10 জন ফর্মার মিনিস্টার্স উপদেষ্টারা ছিলেন। তো তারা যদি স্বেচ্ছায় এ দায় নিতে না চান, ল তো তাদেরকে অ্যাকাউন্টেবল করছে, আইন তাদেরকে বিচারের মুখোমুখি করে ফেলেছে। এখন তাদের সামনে প্রশ্ন হলো তারা কি ডিনায়াল মোডে থাকবেন নাকি অ্যাডমিশন মোডে যাবেন। যদি তারা মনে করেন ডিনায়াল মোডে থাকবেন, আই ডোন্ট থিংক পিপল উইল অ্যাকসেপ্ট ইট। না, আদালত কি বলবে, আইন কি বলবে? তারা ডিনায়াল মোডে থাকলে আইন তো ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের রিপোর্ট হবে, বিচার হবে, বিচারের শেষে ওই আইনে যে সাজা আছে সেই সাজা দেয়া, যদি দোষী সাব্যস্ত হয় সাজা দিবে। তারা তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা বলছে যে ডিনায়াল মোডে থেকে তারা বলছে না আমাদের করার কিছুই ছিল না, এক ব্যক্তির নির্দেশে সব হয়েছে। তাহলে কি হবে? তাহলে দে শুড টেল ইট টু দি ট্রাইব্যুনাল। এক ব্যক্তি বলতে তারা কাকে বোঝাচ্ছেন এটা তাদের বলা উচিত, তাহলে তিনি সাক্ষী হতে পারেন। আমাদের আইনে এটা রাজ সাক্ষীর কনসেপ্ট আছে, যে যারা একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন, মন্ত্রী পরিষদে যারা ছিলেন কিংবা বাহিনীতে যারা ছিলেন, যারা এই প্রক্রিয়ার প্ল্যানের সঙ্গে ছিলেন, ডিসিশন মেকিং এর সঙ্গে ছিলেন, তারা তো জানেন ওই মিটিং এ কারা কারা উপস্থিত ছিল, কিভাবে ডিসিশনটা হয়েছে, কে ইনস্ট্রাকশন দিয়েছে। দে শুড ডিসক্লোজ ইট। তারা যদি এটা ডিসক্লোজ করেন তাহলে আমি মনে করব দে আর অনেস্ট। আর যদি এখনো ডিনায়াল মোডে থাকেন তাহলে তার পার্টিসিপেশন থাকবে, ওই ব্যক্তির পার্টিসিপেশন থাকবে। আর তিনি যদি মনে করেন যে আমি অ্যাকিউজড হব না, আমি বরঞ্চ সাক্ষীর ক্যাটাগরিতে যেতে চাই, তাহলে আইনে দেয়ার ইজ অপশন, টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ, দেয়ার ইজ এ প্রসেস। না, আজকে কি যাদেরকে উপস্থিত করা হয়েছে তাদের কি কোনো মতামত বা বক্তব্য নেওয়া হয়েছে না? দিস ইজ নট দ্য স্টেজ। এই স্টেজে কারো মতামত নেওয়া হয় না, জাস্ট তাদেরকে হাজির করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, আজকে তাদেরকে শোন এরেজ দেখানো ফর দ্য ফার্স্ট টাইম। আরো স্টেজেস আছে। আমি মনে করি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি যদি কারো কারো এরকম অনুশোচনা বোধ থাকে, সত্যিকার অর্থে বীর পুরুষ কেউ হয়ে থাকেন, যিনি নাকি সত্যকে সত্য বলতে পছন্দ করেন, নিজের অপরাধও স্বীকার করতে পারেন, নিজের জন্য অন্য মানুষের অনুকম্পাও আদায় করতে পারেন, তাহলে দে শুড টেল দ্য ট্রুথ। বাংলাদেশে আমরা দেখিনি ইন্টারনেট কিভাবে বন্ধ হয়েছে। কেউ বললে হবে যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যায়? আগুন লেগেছিল বলেছিল, এটা বললেই তার হবে না। যাদের ওখানে আগুন লাগছে তারা বলেছে আগুন লাগেনি। ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হলেই তো দেখা যাবে যে ইন্টারনেটটা কোথায় কি করে বন্ধ হয়েছিল। বিটিআরসি ইজ দেয়ার, এখন চাইলে এগুলো সব ডকুমেন্ট কালেকশন করা সম্ভব। এই কথা যদি কেউ অস্বীকার করে যে কারো ইনস্ট্রাকশন ছাড়া পুলিশ গুলি শুরু করে দিয়েছে, তো দ্যাট উইল বি ট্রাভেস্টি অফ ট্রুথ। এটা তো সঠিক হবে না। সুনির্দিষ্টভাবে ফায়ার করা সম্ভব, কোন রাইফেল থেকে কোন গুলি হয়েছে এটাও আবিষ্কার করা পসিবল, এই রাইফেলটা কার নামে বরাদ্দ ছিল এই এভিডেন্সও কালেকশন করা পসিবল। যার নামে রাইফেল বরাদ্দ ছিল, সরকারি গুলি যদি তার এগেনস্টে থেকে থাকে, তাহলে এটা খুঁজে বের করা পসিবল যে এই রাইফেল দিয়ে অমুকের নামে বরাদ্দ ছিল, তিনি গুলি ছুড়েছেন, অমুকের হত্যা হয়েছে। ইটস পসিবল, সায়েন্টিফিক্যালি পসিবল, সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া পসিবল, ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে পসিবল, ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে পসিবল। কিন্তু পুলিশের গুলি ছাড়া অন্যদের গুলিতে, হেলমেট বাহিনীর গুলিতে যারা মারা গিয়েছে সেটা কি হবে? এটা আমরা এখন দেখছি, বেশ কিছু ভিডিও ফুটেজ আমি দেখেছি। আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো থ্রু সাম এভিডেন্সেস এজ ওয়েল। সেখানে দেখার সুযোগ হয়েছে আমার যে কিছু আইডেন্টিফাই করেছে পুলিশ। এই ভিডিওগুলো নিয়ে তারা জুম করে পার্টিকুলার ফেসেসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। সেখানে দেখা গেছে পুলিশের বাইরেও এক বিশেষ ধরনের সিভিলিয়ান পিপল পার্টিসিপেটেড, বিশেষ করে 4 তারিখ, অগাস্টের 4 তারিখে, এবং অগাস্টের 4 তারিখে একটা ঘোষণার ভিত্তিতে এরকম হয়েছিল। সুতরাং এরকম পারপিট্রেটর যারা, দে শুড বি আইডেন্টিফাইড এন্ড ব্রট টু, দে মাস্ট বি ব্রট টু জাস্টিস। এবং যদি সত্যিকার অর্থে কেউ বীরপুরুষ হয়ে থাকেন, হি শুড অ্যাডমিট দ্যাট আই হ্যাভ কমিটেড ক্রাইম। তো সেক্ষেত্রে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দেশে নেই, পার্শ্ববর্তী আছে, কোথায় আছে সেটাও কিন্তু বিশেষ জায়গায় হয়তো অবস্থান করছে। তো তিনি যদি ফিরে না আসেন বা তাকে আনা যদি সম্ভব না, যদি বলা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে, তাহলে কি হবে সেটি? তিনি তো আজকে লয়ারও দিতে পারেননি। জি, কারণ তিনি আইনের বিধান হলো কেউ যদি সারেন্ডারে না থাকেন, জেলে না থাকেন, অথবা বেলে না থাকেন, তার পক্ষে রিপ্রেজেন্ট করা যায় না। আজকে দেখলাম ট্রাইব্যুনাল একটা আদেশ দিয়েছে, দিয়ে বলেছে যে ওয়ারেন্ট অফ এক্সিকিউশনটাকে তামিল করার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্ট জানানোর জন্য 17 ডিসেম্বর। এবং সেই ক্ষেত্রে সরকার জবাব দিয়েছে, কোর্টে আমি ছিলাম তাই আমি শুনেছি, সরকার জবাব দিয়েছে যে তারা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট পাঠানোর জন্য ব্যবস্থা নিয়েছে, সাথে সাথে পার্শ্ববর্তী গভর্নমেন্টকে তারা
এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, বন্দি বিনিময় চুক্তি, তার অধীনে ইন্ডিয়ান গভর্নমেন্টকে তারা রিকোয়েস্ট পাঠাবে। এটা হলো তাদের প্রসেস। কিন্তু তিনি যদি এদেশে ফিরে না আসেন কিংবা এদেশে ফিরে না এসে বিচার সিস্টেমের মধ্যে সারেন্ডার না করেন, তাহলে আইনে বলা আছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে, অনুপস্থিতিতে বিচার হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে এই বিধান আছে, রুলসেও এই বিধান আছে। কেউ দেশের আগেও হয়েছে, অনেকে দেশের বাইরে ছিলেন, তাদেরও সাজা হয়েছে, এখনো সেম রুল উইল বি অ্যাপ্লিকেবল। তো সেক্ষেত্রে আমি আপনি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে বলছেন যে আওয়ামী লীগকে যদি রিফর্ম করতে হয়, পুনরায় ফিরে আসতে হয়, প্রথমত তাদের হচ্ছে কি তাদের এই যে হত্যাকাণ্ডের দায় বা অপরাধের দায় নিতে হবে। তো সেই দায় নিবার ক্ষেত্রে আপনিও বলছেন আমিও বলছিলাম আমরা সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাহলে কি এরকম হতে পারে কিনা যেটি আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি সেদিকে চলে যেতে পারে বলে মনে হয়? আইনে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে, আমি আজকে দেখলাম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে ব্যক্তি বিশেষের বিচার করার বিধান ছিল, এবার দেখলাম একটি অর্গানাইজেশনের বিচার করার বিধান প্রপোজ করেছে, পাশ হয়নি এখন। সেখানে দেখলাম শাস্তি হিসেবে বলেছে ট্রাইব্যুনাল মনে করলে নির্ধারিত সময়ের জন্য ওই অর্গানাইজেশন কিংবা পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারেন কিংবা প্রত্যাহার করতে পারেন, এই মর্মে শাস্তি দেওয়া হয়েছে। আমি জানি না এই প্রভিশনটি ইনক্লুড করার মাধ্যমে রাজনৈতিক দলের বিচারের প্রশ্ন উঠবে কিনা, কিন্তু আগে ছিল না, এটা একটা প্রপোজ করেছেন। হাউএভার এটার টোটালি কিন্তু এখন যে পরিবেশটা বিরাজমান, দুটো চ্যালেঞ্জ আছে এখানে। একটি বড় ধরনের চ্যালেঞ্জ আছে, ন্যায় বিচার করার ক্ষেত্রে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটির সফল সমাধান, সফল এন্ডিং। সফল এন্ডিং যদি না হয় তাহলে কিছু কোয়েশ্চেন সেখানে উত্থাপিত হওয়ার প্রশ্ন আছে। এই জন্য আমার মনে হয় ট্রান্সপারেন্ট ওয়েতে ইন্টারন্যাশনাল এজেন্সি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল লয়ার্স সকলের পার্টিসিপেশনে ব্রডকাস্ট করে, লাইভ ব্রডকাস্ট করে এই বিচারটি সংগঠিত হওয়া উচিত। তাতে আইনগত কোনো চ্যালেঞ্জ না যদি টিভি ব্রডকাস্ট করে বা নো চ্যালেঞ্জ, ইটস এ কোয়েশ্চন অফ ক্যাপাসিটি অনলি। যদি টেকনোলজিক্যাল নো-হাউ এখানে এস্টাবলিশ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে, অ্যাকিউজদের রাইট সংরক্ষণ করে, আবার প্রপার এভিডেন্স উপস্থাপন করে যদি ক্রেডিবল ভাবে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়, দ্যাট উড বি রিয়েলি ওয়ান্ডারফুল। মানে টিভি ট্রায়ালের মাধ্যমে সেটা, আমি বলছি পাবলিক ট্রায়াল। পাবলিক ট্রায়াল, আচ্ছা। যিনি যেতে পারেননি সেখানে তারও তো একটা আগ্রহ। এটা কি টেলিভিশনে বা কোথাও দেখিয়ে ট্রায়াল করা সম্ভব কিনা, এটা আরো স্বচ্ছতার জন্য? অবশ্যই। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সরাসরি সম্প্রচার করে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সরাসরি সম্প্রচার করে। যদি আমরা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটিকে মেনটেন করার জন্য উই বিকাম মোর ট্রান্সপারেন্ট, রাষ্ট্র যদি মনে করে যে বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো আইন ভায়োলেট করা হবে না, এভরিবডি উইল বি গিভেন ইকুয়াল অপরচুনিটি, রাইটস উইল বি গিভেন, প্রপার এভিডেন্স উইল বি কালেক্টেড, ক্রস এক্সামিনেশন উইল বি ডান ট্রান্সপারেন্ট ওয়েতে, তাহলে এটা পাবলিকলি এবং ইন্টারনেট বেসিসে ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার করা উচিত, এটা আমি মনে করি। তাহলে দ্যাট উড বি রিয়েলি। সেক্ষেত্রে সাক্ষী নিরাপত্তা থাকবে? অবশ্যই, অবশ্যই থাকবে। সাক্ষী নিরাপত্তার জন্য আমাদের দেশে আইন আছে আরেকটা, উইটনেস সুরক্ষা আইন, জাজমেন্ট আছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, সেটি মেনটেন করবে। এবং এখানে এই মামলাটিতে আমি বিশেষভাবে দেখেছি যে ধরনের ডকুমেন্টারি এভিডেন্সেস আসছে, ভিডিও ফুটেজ আসছে, এভিডেন্সের সংশোধন হয়েছে আমাদের দেশে, সংশোধন করে টেকনোলজি বেসড যে এভিডেন্স আছে ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, এগুলোকে অ্যাকসেপ্টেবল করা হয়েছে, আগে অ্যাকসেপ্টেবল ছিল না। তা যদি হয়ে থাকে তাহলে এখানে এগুলো উপস্থাপন করা উচিত, সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা উচিত। ভ্যাগ অভিযোগের ভিত্তিতে কাউকে তো আপনি সাজা দিতে পারবেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স, এটা তো কোনো টাকা পয়সার হিসাব কিতাব না। তাহলে সেটি যদি উপস্থাপন করতে পারেন কোয়ালিটি মেনটেন করে, যদি এটা পাবলিকের সামনে উপস্থাপন হয়, আমার ধারণা প্রসিকিউশন উইল বি অ্যালার্ট যে তারা কি ধরনের এভিডেন্স নিয়ে আসতেছে, ডিফেন্স উইল বি অলসো অ্যালার্ট, তাই করা উচিত। তাহলেই বরং ন্যায় বিচার নিশ্চিত হবে। দর্শক, ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে, লার্নেড লয়ার, তাকে তার আজকের নানা আলোচনার মধ্যে দিয়ে সবশেষে যেটি আলোচনায় আমরা কনক্লুশনে বুঝতে পারলাম সেটি হচ্ছে যে এই যে মানবতা বিরোধী যে অপরাধ হয়ে গেল, যে এতগুলি মানুষ হত্যার শিকার হলো, আহত হলো, সারা দেশে যে ছাত্র জনতার বিক্ষোভ হলো, আন্দোলন হলো, সেই
আন্দোলনকারীদের উপরে যারা নির্বিচারে নিরস্ত্র মানুষের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে, তার একটা সুষ্ঠু সুন্দর বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আমরা মনে করি যারা এই অপরাধীকে শাস্তি দেওয়া উচিত। এবং সেই প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অপরাধ ট্রাইব্যুনাল, বিচার অপরাধ ট্রাইব্যুনাল, তারা সেভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করব যদি সুযোগ থেকে থাকে, সেটি ক্যামেরা ট্রায়ালের মধ্যে বা ইন্টারনেটের মাধ্যমে যদি দেখানো সম্ভব হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটি কিন্তু দূর করা সম্ভব হবে। আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে আপনার গুণমুগ্ধকর বক্তব্যের জন্য, মন্তব্যের জন্য। আশা করি আবারও আমাদের ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনার সাথে দেখা হবে। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন, আপনারাও ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো আয়োজন এখানে শেষ করছি। খোদা হাফেজ।